জনপ্রিয় এই গানে ৮০-র দশকে যতটা আবেদন ছিল, সময়ের বিবর্তনে এসে এখন সেই আবেদন অনেকটা মলিন হয়ে গেছে। এখন চলছে ফেসবুক আর হোয়াটসঅ্যাপের যুগ। দ্রুত সময়ে যোগাযোগের মাধ্যম হয়ে দাঁড়িয়েছে মোবাইল ফোন, SMS, টুইটার, ভাইবার কিংবা ইমেইল। আর এই তথ্য প্রযুক্তির দাপটে হারিয়ে গেছে হাতে লেখা চিঠির আবেদন। তারপরেও অনেকে ধরে রেখেছেন সেই পুরনো ধারা, এখনো হাতে লিখে প্রকাশ করেন মনের ভাবটুকু। তাদেরই একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাসুদুর রহমান খান রানা। প্রতি মাসে অন্তত একবার মা বাবার কাছে চিঠি পাঠান তিনি। প্রাচীন যে প্রথাটা আমাদের ছিল ওটাকে ধরে রাখার জন্য বললে মাঝে মাঝে চিঠির আদান প্রদানটা সেটা করা হয় মাঝে মাঝে। মাসুদুর রহমানের এমন আগ্রহ আর চেষ্টা কতদিন টিকে থাকবে এটা বলা মুশকিল, কারণ মোবাইল, SMS, ইন্টারনেট আর ফেসবুকের দাপট। আর কিছুদিন পর হয়তো ডাকে চিঠি পাঠানোর ঘটনাকে রূপকথার গল্পের মতো শোনাবে। যেমনটা শোনা যায় বাদশাহী আমলে কবুতরের ডানায় ভর করে এক জায়গা থেকে আরেক জায়গায় বার্তা পাঠানোর গল্পে। কিন্তু এটাও তো ঠিক, এখনো একদল মানুষ আছেন যারা রোদ, বৃষ্টি, ঝড় সবকিছুকে উপেক্ষা করে আপনার ঘরে পৌঁছে দেয় মূল্যবান চিঠি কিংবা মানি অর্ডার। বাংলাদেশ ডাক বিভাগ যাত্রা শুরু করে 1971 সালে। তবে ব্রিটিশ আমলেও এই ডাক বিভাগের প্রচলন ছিল। বিভাগীয় এবং অবিভাগীয় এই দুই ভাগে বিভক্ত এই পোস্ট অফিস। বিভাগীয় পোস্ট অফিসের সংখ্যা ৯,৮৮৬টি, জনবল ১৬,৮৬৬ জন। আর অবিভাগীয় পোস্ট অফিস রয়েছে ৮,১৩৮টি, কাজ করেন ২৩,০২১ জন। অবিভাগীয় কর্মচারীরা কিন্তু ডাক বিভাগের নিয়মিত বেতনভুক্ত নন। সামান্য একটা অনারিয়াম পাই, নট বাট কোনো স্কেল আমরা পাই না। ওই শিক্ষিত লোকদের সাথে ওঠা বসার জন্য আর কি, এই আর কিছু। তথ্য প্রযুক্তির সাথে তাল মেলাতে প্রতিষ্ঠানটি শুরু করেছে ইলেকট্রনিক্স মানি অর্ডার, পোস্টাল ক্যাশ কার্ড, আন্তর্জাতিক ফাইন্যান্সিয়াল সার্ভিস এবং পোস্ট সেন্টারের মতো বেশ কিছু কার্যক্রম। অস্তিত্ব টিকিয়ে রাখতে এসব ব্যবস্থার কোনো বিকল্প নেই। আর তথ্য প্রযুক্তির সাথে তাল মেলাতে না পারলে এক সময় পুরোপুরি হারিয়ে যাবে এই প্রতিষ্ঠানটি। অনিশ্চয়তার মুখে পড়বে এর 40,000 জনবল। অবশ্য ইতিমধ্যেই এর প্রভাব পড়তে শুরু করেছে ডাক বিভাগের ওপর। আপনি আপনার এলাকার পোস্ট অফিসের দিকে একটু দৃষ্টি ফেরান, সবকিছুই বুঝে ফেলবেন। আর বিষয়টাকে আরো পরিষ্কার হতে আমরাও ছুটে বেরিয়েছি এক জেলা থেকে আরেক জেলায়। সবখানেই যেন একই দৃশ্য। তাহলে শুরু করা যাক রাজধানী ঢাকা থেকেই। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট। শিক্ষার্থীদের সুবিধার জন্য সরকার এখানে একটি পোস্ট অফিসের ব্যবস্থা করে দেয়। ভেতরে ঢুকতেই চোখে পড়ল জরাজীর্ণ ভবনের করুণ হাল। বোঝা গেল কতটা ঝুঁকি নিয়ে কাজ করছেন এখানকার কর্মকর্তারা। এর ভিতরে কিভাবে কাজ করেন? কোনো ভয় কাজ করে না? আমি সৃষ্টিকর্তার উপর দিয়ে রাখছি, আমার মৃত্যু যে ব্যবহার হবে। এই কর্মকর্তা নিজেকে ওপরওয়ালার কাছে ছেড়ে দিলেও আরেক কর্মকর্তা নিজের জীবনের শঙ্কার কথা জানালেন। আগে জীবনকে বাঁচাইতে হবে, এরপরে চিঠি রক্ষা করতে হবে। চিঠি রক্ষা করতে গেলে জীবন নিজে বাঁচবে না, আর নিজকে বাঁচাতে গেলে চিঠি রক্ষা হবে না। এই দুইয়ের মাঝেই খুব কষ্টে আমরা অফিস করতেছি। এমন অবস্থা থেকে ডাক বিভাগের উদ্ধারের একটা পথও বলে দিলেন তিনি। ডাক বিভাগে ডিজিটাল পদ্ধতিতে উন্নতি করেন এই আশায় রাখছি, আর আমাদের জীবন বাঁচান। এটা কোনো পরিত্যক্ত বাসাবাড়ি নয়, এটা নাখালপাড়া পোস্ট অফিস। এই দৃশ্যই প্রমাণ করে দেয় তথ্য প্রযুক্তির যুগে ডাক বিভাগ কতটা অবহেলিত। জন্মলগ্নের থেকে এটা এইভাবে চলে আসছে, এটা কোনো সংস্কার কাজও করে না, এই অবস্থায় চলতেছে। আর অফিস পরিষ্কার রাখাই যেন তার এখন প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছে।
ভিতরে ইঁদুরের গর্ত, মাটি উঠে, বারবার মাটি উঠায়, আমরা মাটিগুলি বাইরে নিয়ে ফেলাই, ফেলানোর পরও কিছুদিন পর পরিষ্কার হলে আবার বারবার উঠায়, মাঝে মধ্যে ইঁদুর মইরা থাকে। ঢাকার এই দুই পোস্ট অফিসই যেন পুরো ডাক বিভাগের প্রতিচ্ছবি, রুগ্নদশা। অথচ কবি সুকান্তের কবিতায় ভেসে উঠত এক ব্যস্ত ডাক পিয়নের ছবি, এক মুহূর্ত দম নেবার সময় নেই তার। আর অথচ এখনকার ডাক পিয়নদের অখণ্ড অবসরে যাবার পথে ডাক বিভাগও। তাহলে কি আধুনিকায়নের পথে পা না বাড়ানোটাই অন্যতম সমস্যা? ফিরছে একটা বিরতির পর। কথায় বলে বিজ্ঞান আমাদের বেগ দিয়েছে কিন্তু কেড়ে নিয়েছে আবেগ। কথাটা নির্মম কিন্তু সত্য। মানুষ এখন অনেক যান্ত্রিক। একসময় তারা একে অন্যের সাথে চিঠির মাধ্যমে দুঃখ কষ্ট, আনন্দ বেদনা, ভালোবাসা, অনুভূতিগুলো ভাগাভাগি করে নিত। কিন্তু ইন্টারনেটের যুগে এসে সেসব দিন এখন শুধুই অতীত। তাহলে প্রশ্ন হচ্ছে, মানুষের আবেগ কি তাহলে শেষ হয়ে যাচ্ছে? যান্ত্রিক রাজধানী কথা নয় বাদই দিলাম, ঢাকার বাইরের অবস্থা কি জানতে চাই। টাঙ্গাইলের নগরবাড়ি পোস্ট অফিস, এর চেহারা রাজধানীর সেই দুই পোস্ট অফিসের থেকেও বেশি ঝুঁকিপূর্ণ। মাঝে মধ্যেই দু একজনকে দেখা যায় এখানে, তবে চিঠি আদান প্রদানের জন্য নয়, তারা আসেন ভিন্ন সেবা নিতে। করছিলাম 50,000 টাকা, 3 বছর মেয়াদি করছিলাম, তো আমার টাকার প্রয়োজন হয়েছিল, উঠাই ফেলাইছিলাম। কোনো আশঙ্কা আছে আপনার? না, কোনো আশঙ্কা নাই, বিদায়ী এখানে আসা হয়েছে আর কি। তার মানে কোনোভাবে টিকে থাকা এই ডাক বিভাগের ওপর মানুষের এখনো আস্থা রয়েছে। তবে বিভাগটিকে টিকিয়ে রাখতে কর্তৃপক্ষ প্রচারণা শুরু করেছেন। এই দায়িত্ব নিয়ে টাঙ্গাইল জেলা প্রধান ডাকঘর থেকে এখানে এসেছেন এই ঊর্ধ্বতন কর্মকর্তা। তার কাছে প্রশ্ন ছিল ডাক বিভাগের আধুনিকায়ন প্রসঙ্গে, আর তিনি জবাব দিলেন এজেন্সি সেবা নিয়ে। মোবাইল যুগের মধ্যে আমাদের এখানে তো যে EMTS আছে, আরও সেভিংসের বিভিন্ন আছে, পরিবার সঞ্চয়পত্র আছে, 3 মাস অন্তর মনোভিত্তিক সঞ্চয়পত্র আছে। ঊর্ধ্বতন কর্মকর্তার সামনেই পোস্টমাস্টার মনিরুজ্জামান জানালেন শঙ্কার কথা। ঝুঁকিপূর্ণ অবস্থায় বিল্ডিং এখানে অফিস তো করতেছি, তাও ঝুঁকিপূর্ণ। অনেক সময় দেখা যায় যে ওটা চাকা উপর থেকে পড়ে থাকে। গ্রাম পর্যায়ে ডাক বিভাগের সেবা দেখতে টিম 360 ডিগ্রি এবার টাঙ্গাইলের বাসাইল এলাকায়। বেশ কিছু দূর হাঁটার পর চোখ পড়ল একটা টিন শেড ঘরের উপর। এটাই হচ্ছে বাসাইল সন্না পোস্ট অফিস। চিঠির বাক্সটাও বেশ পুরনো। এমন দুরবস্থা দেখে আমরা অফিসের কর্মকর্তা কর্মচারীদের খুঁজতে থাকলাম, কিন্তু কাউকে পাওয়া গেল না। কিছুক্ষণ পর হাজির হলেন 95 বছর বয়সী এই বৃদ্ধ, নাম আব্দুল বারেক। তিনি নাকি এখানকার পোস্টমাস্টার। একজন হলো রানার, ডাক আনা নেওয়া করে, আরেকজন হলো পিয়ন, সে চিঠি বিলি করে, আর আমি হলাম পোস্টমাস্টার। 30 বছরের পুরনো ভাঙা আলমারি আর টেবিল চেয়ার দিয়েই চলছে এই পোস্ট অফিস। চাবি যে পিয়নের কাছে, পিয়ন। এটার ভিতরে কি কি আছে এই বক্সের ভিতরে? কাগজপত্র। সামান্য কিছু সম্মানী ছাড়া আর কিছুই পান না তিনি। তবে মানুষের ভালোবাসা নিয়েই কাটিয়ে দিতে চান জীবনের বাকি সময়টুকু। 40 বছর ধরে সাধারণ মানুষের সেবা দিলেন, এটার স্বার্থ কি আপনার? কি লাভ? কিছুই না, মানুষের নিজের গ্রামবাসীর দেশবাসীর একটু ইয়ে থাকে। বাস্তবতার চেয়ে আবেগকেই বেশি প্রাধান্য দিয়েছেন আব্দুল বারেক। কিন্তু তথ্য প্রযুক্তির এই যুগে প্রতিযোগিতায় পিছিয়ে গেলে আবেগের সাথে সাথে ডাক বিভাগকেও টিকিয়ে রাখা কঠিন হবে। কবি সুকান্ত তার কল্পনায় যে রানারের ছবি এঁকেছিলেন, এখন বাস্তবে তাকে খুঁজতে যাওয়া বোকামি। তবে আমরা একজন রানারের খোঁজ পেয়েছি। এখন যদি আমরা তাকে কবি সুকান্তের
রানার সাথে মেলাতে যাই, সেটা হবে আরো বড় ধরনের বোকামি। কাঁধে ঝোলানো বস্তা নিয়ে হেঁটে যাওয়া এই লোকটি হচ্ছেন ডাক পিয়ন। অনেকেই চেনেন রানার হিসেবে। চুক্তিভিত্তিতে কাজ করেন টাঙ্গাইলের বল্লাবাজার পোস্ট অফিসে, কিন্তু তার বেশভূষা আর চরিত্রের সাথে কোনোভাবেই কবি সুকান্তের রানারকে মেলানো সম্ভব নয়। তাকে অনুসরণ করেই টিম 360 ডিগ্রি চলে গেল বল্লাবাজার পোস্ট অফিসে। পোস্টমাস্টারের কাছে রানার সম্পর্কে জানতে চাই। এটা ব্রিটিশ আমলে থেকে এটা নিরাপত্তার জন্য একটা সংকেত মানে দেওয়া রাখছে। আগেকার দিনে তো চিঠি বল্লভ এবং হারিকেন নেওয়া চিঠি রাত্রি তো আমাদের বিলি করতে হতো, এখন তার ওইটা নাই, তবু যায়। ঘরের ভেতরে সেলাই মেশিনে কাজ করছেন 70 বছর বয়সী এই বৃদ্ধ। কিন্তু বাইরে ঝোলানো সাইনবোর্ডটিকে কোনোভাবেই ঘরের দৃশ্যের সাথে মেলানো যাচ্ছে না। বিষয়টি আরো পরিষ্কার হওয়ার জন্য কথা বলি এই বৃদ্ধের সাথে। পোস্ট অফিস কোনটা? পোস্ট অফিস এই ব্যক্তি হচ্ছেন টাঙ্গাইলের রামপুর বাজার পোস্ট অফিসের পোস্টমাস্টার। কত বেতন পান জানতে চাই তার কাছে। বেতন নাই। সম্মানের কথা সবার সামনে বলতে লজ্জা পাচ্ছেন তিনি। তার মানে তিনি অবিভাগীয় কর্মচারী। বিভাগীয় কর্মচারী হওয়ার জন্য লড়াই করছেন 15 বছর ধরে। সরকারের সাথে আমরা হাইকোর্ট পর্যন্ত পড়ছি, হাইকোর্ট পর্যন্ত করে আমরা অনেক এগিয়ে গেছি। এই হচ্ছে আমাদের পোস্টমাস্টার আর রানারদের অবস্থা। এর থেকেও নাকি করুণ আর কঠিন অবস্থা সামনের দিনগুলোতে অপেক্ষা করছে। আর এগুলোর আগাম আভাস পাওয়া যায় পোস্ট অফিসগুলোর দিকে একটু নজর ফেরালেই। এবার টাঙ্গাইল ছেড়ে যেতে চাই ময়মনসিংহ জেলায়। ময়মনসিংহের রঘুনাথপুর আলীনগর পোস্ট অফিসের খোঁজে টিম 360 ডিগ্রি। স্থানীয়রা যেটিকে পোস্ট অফিস হিসেবে দেখালেন, আসলে এটা একটা চায়ের দোকান। এটার কথা বললেন না তখন? এখানে বসে কাজ করে। আছে বাজারে আছে স্যার। সাইনবোর্ড ওই সাইডে আছে ভাই। এই যে দক্ষিণ মনে করেন যে মসজিদের খুব সামনে। আমরা আবারও পোস্ট অফিস খুঁজতে থাকি। তাদের দেখানো ঘরের সামনে টিম 360 ডিগ্রি, কিন্তু ঘরে তালা ঝুলতে দেখে আবারও সন্দেহ হলো আমাদের। আসলেই কি এটা একটা পোস্ট অফিস? তবে সন্দেহ তখনই কেটে গেল যখন ঘটনাস্থলে হাজির হলেন পোস্টমাস্টার ইসহাক আলী। খোলেন নাই আজকে একদম কম, একেবারেই নাই কিছু। এই সাল চিঠি কোনো আনা যায় না কিছু, তাই বাড়ি থেকে। তার মানে খোলা জায়গায় কিংবা বাড়ি থেকেই সেবা দিচ্ছেন তিনি। যেন পুরো ডাক বিভাগের চেহারাটাই বেরিয়ে আসলো তার মুখ থেকে। মানি অর্ডার নাই, চিঠি রেজিস্ট্রি হয় না, মানি অর্ডার ইস্যু হয় না, মানি অর্ডার আয় না। প্রায় 2 বছর হয়ে গেছে। এই খাম টিকিট এনে রাখছি, টিকিট বিক্রি হয় না। এখান থেকে সবশেষ যে চিঠিটি পাঠানো হয়েছে সেটা তারিখ দেখলে রীতিমতো অবাক হতে হয়। 2015 সালের 1 ফেব্রুয়ারির পর এখান থেকে আর কোনো চিঠি ইস্যু করা হয়নি। আর 10 জানুয়ারির পর এখানে কোনো চিঠিও আসেনি। এক বছরে যদি একটি মাত্র চিঠি আসে আর একটি মাত্র চিঠি যায়, তাহলে পোস্ট অফিসের দরকার কি? এমন প্রশ্ন হয়তো আপনাদের মনে আসতেই পারে। কিন্তু চিঠি আদান প্রদান করাই তো পোস্ট অফিসের একমাত্র কাজ নয়, এর অন্যান্য সেবাও তো আছে। কিন্তু সেগুলোকে কেন জনপ্রিয় করা যাচ্ছে না? এর পেছনের কারণটাই বা কি জানাবো, তবে একটা বিরতির পর। রাজধানী ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহের পোস্ট অফিসগুলোর মধ্যে আমরা তেমন কোনো চরিত্রগত পার্থক্য খুঁজেই পাইনি। সবগুলোই যেন চলছে একই পথে। অথচ পোস্ট অফিসগুলোর এমন করুণ আর রুগ্ন দশার পরেও এই বিভাগে চাকরি নাকি অনেকের কাছেই লোভনীয়। ময়মনসিংহ শহরের দাপুনিয়া বাজার এলাকার
এই যুবকের নাম শহীদুল ইসলাম। ডাক বিভাগের চাকরির আশায় স্বপ্ন দেখছেন তিনি। তো শহীদুল ইসলাম, আপনি 10 নম্বর, আরেক ছেলে আবার সেও 10 নম্বর, কি ব্যাপার? আমি তো স্যার কিছু জানি, আমার কাগজপত্র সব ঠিক আছে। যে তার মানে একই নামে আরেকজন শহীদুল ইসলাম রয়েছেন, যিনি একই পদে চাকরির জন্য নির্বাচিত হয়েছেন। কিন্তু এটা কিভাবে সম্ভব? পোস্ট করছে 20 তারিখের পরে, যাতে আমি চিঠিটা না পাই আর সঠিক সময়ে ওই তদন্তটার মধ্যে আমি হাজির না হবার হলে তো আমি ফলতে পারলাম যে চলে সঠিক না। শহীদুল কথা বলতে চান ডাক বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে। এজন্য তিনি পরিচয় গোপন করে টিম 360 ডিগ্রির এক সদস্যকে নিয়ে হাজির হলেন স্থানীয় অফিসে। প্রতিবাদ করে নাই কেন? দুষ্টা তো ওরা তো ওর নিজের পায়ে তো নিজেরাই কুড়াল দিছে। কিন্তু এখানে কোনো পাত্তাই পেলেন না শহীদুল। এবার ঘটনাস্থলে ক্যামেরা নিয়ে হাজির টিম 360 ডিগ্রি। ঘড়ির কাঁটায় তখন 11টা। তারপরও তদন্ত কর্মকর্তা অফিসে আসেননি। জানতে চাওয়া হলো তিনি কখন আসবেন। খবর দেওয়ার তো সুযোগ নাই, কারণ কিছুই না, খবর দেওয়ার সুযোগ নাই। এ যেন মগের মুল্লুক পেয়ে বসে আছেন তারা। তবে টিম 360 ডিগ্রির উপস্থিতি টের পেয়ে দোতলা বাসা থেকে নিচের অফিসে নেমে আসলেন তদন্ত কর্মকর্তা শাহিদ পারভেজ। তার কাছে দুই শহীদুল সম্পর্কে জানতে চাওয়া হলো। আমাদের রেকর্ড অনুযায়ী আছে, ঠিক আছে 1/10/79, আরেকজনের জন্ম তারিখ ঠিক নেই। কিন্তু যার জন্ম তারিখ ঠিক নাই তাকে আবার প্রার্থী হিসাবে তালিকাভুক্ত করা হয়েছিল 2002 সালে। সেইটার একটা আদেশ তার কাছে আছে, যার জন্ম তারিখ ঠিক নেই। যার জন্ম তারিখ ঠিক আছে আমাদের রেকর্ড অনুযায়ী, সে তার স্টেটমেন্টও এটা স্বীকার করছে যে তাকে এই ধরনের কোনো অর্ডার দেওয়া হয়নি। এবার আমাদের আরেক শহীদুলকে খুঁজে বের করতে হবে। গোস্টার চর তাপুনিয়া বাজার এলাকা। এখানেই পাওয়া গেল সেই শহীদুলকে, যিনি আবেদন না করেও চাকরির দাবিদার হয়ে উঠেছেন। চাকরির জন্য তো আমি দরখাস্ত আমি দিছি না। দরখাস্ত দিছি ওইটা আমি যে করবো না, এইটাই আর কি মনে করেন একটা সাথে মনে হয় ইয়ের মধ্যে। কথা বলতে বলতেই মুখ ফসকে পেরিয়ে গেল তার অপকর্মের কথা। টিকিটের টাকা ঢুকালে প্রতি মাসে দিত, ইনস্ট্রাকশন দিত, 2000 টাকা কম পাইছি। 2000 টাকা কম পাইলে পরে আমি স্যার আমার চাপ দিয়েছে টাকা তোমার দিতে। পরে আমার সময় দিল যে তুমি কালকে নিয়ে আসবা, টাকা না দিলে সমস্যা হতো। সরকারি টাকা তো কোনো হাতে সত্য ক্ষমতা নেই, তো জানি না। পরে বলি ঠিক আছে, তারপরে এই করলাম। পরে 4 দিন পরে স্যার ঠেয়া দিয়া আমি স্বেচ্ছায় লিখিত দিয়ে আমি ডাক বিভাগের পরিসংখ্যান বলছে গত 28 বছরে এই প্রতিষ্ঠানকে লোকসান গুনতে হয় 2,500 কোটি টাকারও বেশি। লোকসানের মাত্রা বাড়তে থাকে 2002-03 অর্থ বছর থেকেই। ওই বছর লোকসান ছিল 87 কোটি 9 লাখ টাকা। ঠিক 1 বছর পর অর্থাৎ 2003-04 অর্থ বছরে লোকসানের পরিমাণ বেড়ে দাঁড়ায় 127 কোটি 39 লাখ টাকায়। 2008-09 অর্থ বছরে ক্ষতির পরিমাণ 200 কোটি টাকা ছাড়িয়ে যায়। অর্থনৈতিক সমীক্ষার তথ্য বলছে 2013-14 অর্থ বছরে প্রতিষ্ঠানটি রাজস্ব আয় করেছে 219 কোটি 13 লাখ টাকা আর ব্যয় করেছে 448 কোটি 46 লাখ টাকা। 1 বছরে ক্ষতি 229 কোটি 33 লাখ টাকা। আমরা এসব বিষয়ে ডাক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলার চেষ্টা করি। এমনকি এই কর্মকর্তার কথা মতো প্রশ্ন লিখে দিলেও শেষ পর্যন্ত তিনি আর কোনো কথা বলেননি। সবশেষে আমরা ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমের সাথে কথা বলার চেষ্টাও করি। তার দফতর থেকে আমাদের সময় দেয়া হলেও ব্যস্ততার কারণে প্রতিমন্ত্রী কথা বলেননি। এক সময়ের জনপ্রিয় এই সেবামূলক প্রতিষ্ঠানটি যেন এখন অনেকেরই গলার কাটা। সরকার না পারছে এটাকে গিলতে, না পারছে এটির আধুনিকায়ন করে মানুষের আস্থা ফেরাতে। ফলাফল বছর বছর কোটি কোটি টাকার লোকসান। আর আপনাদের বলছি, সবশেষ কবে কাগজ কলম হাতে নিয়ে একটা চিঠি লিখেছেন আপনজনকে? নিশ্চয় মনে করতে পারছেন না। তাহলে কি আবেগ, ঐতিহ্য আর চর্চাটা মরতে বসেছে? আপনি বরং কাগজ কলম হাতে নিয়ে চর্চাটা চালিয়ে যান, আর আধুনিকায়নের দায়িত্বটা তোলা থাক কর্তাদের কোটায়। কারণ কবি সুকান্তের রানারকে নিয়ে তাদেরও তো নিশ্চয়ই ভাবতে হবে।
প্রিয় দর্শক, আপনাদের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য কিংবা অভিযোগ থাকলে আমাদেরকে জানাতে পারেন। আমাদেরকে জানানোর মাধ্যম 4টি: ফেসবুক, SMS, ইমেইল এবং মুঠোফোন। আজ তাহলে এ পর্যন্তই। তবে কথা কিন্তু একটাই, ভালো থাকবেন, ভালো রাখবেন।